Dear students, welcome you again to my online class. দেখো প্রত্যেক দিনের মতোই আজও আমরা একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়েছি, যার মধ্যে কিছু গ্রামার এবং কিছু স্পোকেন ইংলিশের নিয়ম থাকবে। তোমরা জানো আমি বিগত কয়েকটি ক্লাস ধরে কিছু কারেকশনের নিয়ম শেখাচ্ছিলাম। আজকেও আর্টিকেল সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো। প্রথমেই বলি, যদি কোনো বাক্যে প্রথমেই দেখো প্রপার নাউন আছে। প্রপার নাউন মানে তোমরা তো বোঝোই যে নির্দিষ্ট কোনো নামকে, ব্যক্তিকে, বস্তুকে যদি আমরা বোঝাই সেটাই তো প্রপার নাউন হয়। যেমন মাদার, ফাদার ইত্যাদি, বা মনে করো কারো নাম বা কোনো শহরের নাম ইত্যাদি যদি হয়, নির্দিষ্ট করে যদি আমরা বোঝাই সেটাই তো প্রপার নাউন হয়। এখন সেই ধরনের প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল কিন্তু ব্যবহার করা যাবে না। যেমন মনে করো তুমি যদি বলো দ্য ক্যালকাটা ইজ এ বিগ সিটি, ভুল হয়ে গেল। কলকাতা যেহেতু প্রপার নাউন, তার আগে দ্য ক্যালকাটা কিন্তু হবে না। বা মনে করো তুমি যদি বলো দ্য মাদার এনকারেজেস হার ডটার, সেটাও ভুল হয়ে গেল। মাদার প্রপার নাউন, তার আগে কখনোই কি বলো তো আর্টিকেল দি ব্যবহার করা যাবে না। তাহলে মানে আজকে আমাদের 1 নম্বর নিয়ম হলো যে কোনো যদি প্রপার নাউন বাক্যের প্রথমেই থাকে, তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। বাক্যের প্রথমেই যদি কোনো প্রপার নাউন থাকে, তার আগে সাধারণত আর্টিকেল ব্যবহার করা যাবে না। এটাই হলো প্রধান নিয়ম। দেখো যদি তোমাকে এরকম কোনো বাক্য দেওয়া হয়, দ্য মাদার এনকারেজেস হার ডটার, দেখো লক্ষ্য করো এটা কিন্তু অশুদ্ধ বাক্য। মাদার প্রপার নাউন, তার আগে কিন্তু দি শব্দ বা আর্টিকেল বসানো হয়েছে। এটা অশুদ্ধ বাক্য, কারণ এই প্রপার নাউনের আগে দি বসানো হয়েছে, এই আর্টিকেলটি হবে না। সুতরাং কারেক্ট রূপ হবে মাদার এনকারেজেস হার ডটার। দেখো আমি যে ভুলটা সেটাও আমি দাগ দিয়ে রেখেছি। তার মানে আমাদের প্রথম নিয়ম হলো যে যদি বাক্যের প্রথমেই কোনো প্রপার নাউন থাকে, তাহলে তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন যদি মনে করো বলি দ্য কলকাতা ইজ এ বিগ সিটি, এটা ভুল হলো, কারণ কলকাতা প্রপার নাউন, তার আগে আর্টিকেল দি হবে না। সেখানে শুধু লিখতে হবে, কারেক্ট রূপ হবে কলকাতা ইজ এ বিগ সিটি। এরপর আমরা 2 নম্বর যে নিয়মটাকে বলবো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শোনো, যে যদি তোমরা দেখো এমন কোনো বাক্য আমরা দিয়েছি যে যেখানে একটা ফ্রেজাল প্রিপোজিশন আছে। যেমন মনে করো এরকম আমরা বলি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, বলতে পারি হার্ট অ্যান্ড সোল, বা বাই ট্রেন। এই টাইপের যদি কোনো শব্দ থাকে, তাহলে জেনে নাও সেক্ষেত্রেও কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন মনে করো হি কেম হেয়ার উইথ দ্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ওই যে দা বসালে দা হবে না, হি কেম হেয়ার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। কথাটা বোঝার চেষ্টা করো। বা মনে করো হি কেম দেয়ার বাই ট্রেন, তুমি বললে, সেটাও হবে না, ওখানে হবে না আর্টিকেল, বাই ট্রেন শুধু লিখতে হবে। তার মানে আমাদের প্রথম নিয়ম হলো বাক্যের প্রথমেই যদি প্রপার নাউন থাকে, তার আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। 2 নম্বর নিয়ম হলো বাক্যে যদি কোনো ফ্রেজাল প্রিপোজিশন থাকে, ফ্রেজাল প্রিপোজিশন মানে আমি বলতে চাইছি ওই ধরো হার্ট অ্যান্ড সোল, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হ্যান্ড টু মাউথ, এই টাইপের যদি থাকে, তাহলে তাদের আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। 3 নম্বর আমরা যে নিয়মটার কথা বলেছি, দেখো এখানে যে আমরা যদি দেখি কোনো রোগের নাম বলা আছে, রোগ কোনো অসুস্থতা, তাহলে তার আগেও কোনো মনে করো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন মনে করো যদি তোমাকে আমি বলি হি ডায়েড অফ দ্য ম্যালেরিয়া, দা হবে না এখানে, হি ডায়েড অফ ম্যালেরিয়া। কথাটা বোঝার চেষ্টা করো, কোনো অসুস্থতার আগেও কিন্তু দা বসানো যাবে না, আর্টিকেল বসানো যাবে না। তাহলে 1 নম্বর নিয়ম হলো যে যদি বাক্যের প্রথমেই প্রপার নাউন থাকে, তার আগে কোনো দা বসানো যাবে না। 2 নম্বর নিয়ম হলো যে যদি কোনো রোগ অসুখের নাম থাকে, তার আগে দা বসানো যাবে না। 3 নম্বর নিয়ম হলো ফ্রেজাল প্রিপোজিশন যদি থাকে, তার আগেও কোনো দা বসানো যাবে না বা আর্টিকেল ব্যবহার করা যাবে না। কথাটা বোঝার চেষ্টা করো। 4 নম্বর আমরা যে নিয়মটা লিখেছি, দেখো বাক্যের প্রথমেই, মাইন্ড ইট, বাক্যের প্রথমেই যদি কোনো কাউন্টেবল বা কালেকটিভ প্লুরাল ফর্মে নাউন থাকে, তাহলে জেনে রাখো তার আগেও দি বসবে না বা আর্টিকেল বসবে না। আমার আবার কথাটা শোনো, যদি বাক্যের প্রথমেই কাউন্টেবল প্লুরাল ফর্মে কোনো নাউন কর্তা থাকে, কর্তা হিসেবে থাকে, তাহলে জেনে রাখো তাদের আগেও কিন্তু দা বসানো যাবে না বা আর্টিকেল বসানো যাবে না। যেমন মনে করো আমি এখানে লিখেছি যে চিলড্রেন, দ্য চিলড্রেন, দেখো লক্ষ্য করো, দ্য চিলড্রেন আর দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে দেখো এই যে দি, এটা কিন্তু ভুল হয়েছে এখানে,
কারণ চিলড্রেন তো কাউন্টেবল নাউন, কাউন্টেবল কালেকটিভ নাউন। বা মনে করো দ্য স্টুডেন্টস যদি বলতাম, দ্য স্টুডেন্টস ক্যান ডু দিস ওয়ার্ক, লক্ষ্য করো তাহলে স্টুডেন্টস এটাও তো কাউন্টেবল নাউন, এখন এটা প্লুরাল ফর্মে আছে, সুতরাং তার আগেও কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তার মানে কোনো কর্তা যদি প্লুরাল ফর্মে থাকে তার আগে আর্টিকেল ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের মোট কথা হলো, প্রথম থেকে আবার বলি, 1 নম্বর বলেছি আমরা যে যদি কোনো প্রপার নাউন বাক্যের প্রথমেই থাকে তাহলে তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। 2 নম্বর বললাম যে যদি কোনো দেখি আমরা কোনো অসুস্থতার জন্য অসুস্থতার আছে নাম, তাহলে তার আগেও কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। 3 নম্বর বললাম যদি কোনো ফ্রেজাল প্রিপোজিশন থাকে তার আগেও কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এবং 4 নম্বর বললাম যদি কাউন্টেবল প্লুরাল নাউন প্রথমেই থাকে বাক্যের তার আগেও কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এই গেল আমাদের আজকে প্রথমে গ্রামার সংক্রান্ত অংশ। এবার এসো আমরা কয়েকটা স্পোকেন ইংলিশের টিপস এখানে তোমাদের দিয়ে দিই। দেখো যদি বাক্যের শেষে দেখো সীমা থাকা উচিত, এই কথাটা আছে। যেমন মনে করো মিথ্যে কথা বলার সীমা থাকা উচিত, খারাপ কথা বলার সীমা থাকা উচিত, বা এই জাতীয় যদি আমরা মনে তার খারাপ হওয়ার সীমা থাকা উচিত, এই রকম যদি থাকে তাহলে জেনে রাখো সেখানে বাক্য গঠন করতে গেলে প্রথমেই দেয়ার শুড বি লিমিট, এই কথাটাকে বসাতে হবে। দেয়ার শুড বি এ লিমিট, তারপর একটা টু বসাবে, তারপর মনে রাখো মূল যে ক্রিয়া আছে ওখানে, যেমন মনে করো মিথ্যে কথা বলা, ওখানে বলাটা হচ্ছে ক্রিয়া, খারাপ কাজ করা ওখানে হচ্ছে করাটা ক্রিয়া। তাহলে যে ক্রিয়া থাকবে তার প্রেজেন্ট রূপ বা V1 রূপ লিখবে, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি দেখো বাক্যের শেষে সীমা থাকা উচিত আছে, যেমন খারাপ কথা বলার সীমা থাকা উচিত, বাজে কাজ করার সীমা থাকা উচিত, নোংরামো করার সীমা থাকা উচিত, এই জাতীয় যদি বাক্য তোমার থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমেই তোমরা লিখবে দেয়ার শুড বি এ লিমিট, তারপর TO2, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি এরকম বললাম মিথ্যে কথা বলার সীমা থাকা উচিত, তাহলে দেয়ার শুড বি এ লিমিট টু টেল এ লাই। বা মনে করো খারাপ হওয়ার সীমা থাকা উচিত, দেয়ার শুড বি এ লিমিট টু বি ব্যাড, অমান্য করার সীমা থাকা উচিত, দেয়ার শুড বি এ লিমিট টু ডিসওবে। কথাটা বোঝার চেষ্টা করো। তার মানে আমার আজকে প্রথম নিয়ম হলো যদি বাক্যের শেষে দেখো সীমা থাকা উচিত, এই কথাটা আছে। খারাপ কথা বলার সীমা থাকা উচিত, মিথ্যে কথা বলার সীমা থাকা উচিত, অশ্রদ্ধা করার সীমা থাকা উচিত, এই জাতীয় যদি থাকে তাহলে প্রথমেই তুমি লিখবে দেয়ার শুড বি এ লিমিট, তারপরে একটা TO2 বসাবে, তারপর ওখানে যে মূল ক্রিয়া আছে তার V1 রূপ মানে প্রেজেন্ট রূপটা লিখবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি যদি বলি অশ্রদ্ধা করার সীমা থাকা উচিত, তাহলে দেয়ার শুড বি এ লিমিট টু ডিসরেসপেক্ট। বা যদি আমরা বলি খারাপ হওয়ার সীমা থাকা উচিত, দেয়ার শুড বি এ লিমিট টু বি ব্যাড। লক্ষ্য করো এই জাতীয় ক্ষেত্রে আমরা তাহলে দেয়ার শুড বি লিমিটের ব্যবহার করব। তারপরে যে নিয়মটি লিখেছি দেখো, যে যদি দেখো এমন কোনো বাক্য কর্তা নেই, এমন কোনো বাক্য আছে কর্তাহীন বাক্য, অথচ সেখানে আছে যাওয়ার কোনো দরকার নেই, খাওয়ার কোনো দরকার নেই, নাচার কোনো দরকার নেই, দেখো সেই জাতীয় যদি বাক্য থাকে তাহলে তুমি সেখানে প্রথমেই লিখবে দেয়ার ইজ নো নিড, দেয়ার ইজ নো নিড, তারপর TO2, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো বললাম আজ কলেজ যাওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু গো টু দ্য কলেজ টুডে। যেমন বললাম এই কাজটি করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু ডু দিস ওয়ার্ক। আমি আবার বলি, যদি বাক্যের শেষে দেখো এরকম আছে কর্তা নেই, মানে কর্তা প্রথমে উল্লেখ নেই, অথচ এরকম আছে কোনো কাজ করার দরকার নেই, কোনো জায়গা যাওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, আসার দরকার নেই, যাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই, নাচার দরকার নেই, এই জাতীয় যদি থাকে তাহলে তুমি সেক্ষেত্রে কী করবে, প্রথমেই দেয়ার ইজ নো নিড বসাবে, তারপর TO2, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ বা প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। ওই যে যাওয়ার দরকার নেই, যাওয়াটা হচ্ছে মূল ক্রিয়া,
খাওয়ার দরকার নেই, খাওয়াটা মূল ক্রিয়া। তাহলে যদি বলি মনে করো যে আজ কলেজ যাওয়ার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু গো টু দ্য কলেজ টুডে। আমি যদি বলি যে মনে করো এই কাজটি করার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু ডু দিস ওয়ার্ক। দেখো আমরা সেই কথাগুলোই কিন্তু এখানে লিখেছি। তাহলে দেখো আজকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে প্রথমেই শিখলাম যে যদি দেখি গ্রামারের কয়েকটা টিপস দিলাম তোমাদের। প্রথমেই বললাম যদি দেখো বাক্যের প্রথমেই প্রপার নাউন আছে তার আগে কোনো আর্টিকেল বসবে না। 2 নম্বর নিয়ম বললাম দেখো যে যদি দেখো বাক্যের প্রথমেই বা প্রথমেই না, বাক্যে যদি কোনো অসুস্থতার কথা আছে বা অসুখের নাম আছে তার আগে কোনো আর্টিকেল বসবে না। তারপরে বললাম যদি দেখো যে কোনো ফ্রেজাল প্রিপোজিশন আছে তাহলে তার আগেও কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসবে না। এবং 4 নম্বর লাস্টলি আমরা যেটা বলেছি যে যদি কাউন্টেবল প্লুরাল নাউন থাকে তার প্রথমেই বাক্যে তাহলে তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। এরপর আমরা দুটি স্পোকেন ইংলিশের টিপস দিয়েছি যে যদি দেখো বাক্যের শেষে সীমা থাকা উচিত, এরকম কথা আছে, খাওয়ার সীমা থাকা উচিত, যাওয়ার সীমা থাকা উচিত, নাচার সীমা থাকা উচিত নয়, এইরকম কথা থাকে, তাহলে আমরা প্রথমেই কি বলবো দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে যদি দেখো বাংলা বাক্যের শেষে সীমা থাকা উচিত এরকম আছে, খাওয়ার সীমা থাকা উচিত, যাওয়ার সীমা থাকা উচিত, নাচার সীমা থাকা উচিত, এরকম থাকতেই পারে, তাহলে তোমরা তখন প্রথমেই দেয়ার শুড বি এ লিমিট লিখবে, তারপর একটা টু বসাবে, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ লিখবে, তারপর অন্যান্য কর্ম। কথাটা বোঝার চেষ্টা করো না। তারপরে লাস্টলি যেটা বললাম যে যদি দেখো এমন কোনো বাক্য কর্তা উল্লেখ নেই কিন্তু ভেতরে এরকম আছে আসার কোনো দরকার নেই, খাওয়ার কোনো দরকার নেই, যাওয়ার কোনো দরকার নেই, নাচার কোনো দরকার নেই, এরকম আছে, তাহলে তুমি প্রথমেই সেখানে বসাবে দেয়ার ইজ নো নিড, তারপর TO2, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো যদি আমি বলি যে আজ ফাংশানে নাচার কোনো দরকার নেই, তাহলে দেয়ার ইজ নো নিড টু ড্যান্স ইন দ্য ফাংশন টুডে। বা মনে করো এই কথা বলার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু টেল দিস ওয়ার্ড। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এগুলোকে বারবার করে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে স্পোকেন ইংলিশ আরও সহজ এবং আরও সরল হবে এবং তাড়াতাড়ি তোমরা কথা বলতে পারবে। তোমরা এখানে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ইউ মে টেক দ্য স্ক্রিনশট অফ ইট, কারণ এর মধ্যে দিয়ে নিয়মগুলো লেখা আছে, তাহলে তোমাদের পক্ষে ওটা কি সুবিধা হবে। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে।